হাঁড়িটা কেউই খুব বেশি দিন নিজের কাছে রাখতে পারে না। তবে এই হাঁড়ি উদ্ধারের কাজে কেউ না কেউ লেগেই আছে। আর এটা নিয়েই আমাদের আজকের গল্প। কথাগুলো শুনতে অনেক সিরিয়াস মনে হলেও মুভিটা মোটেও সিরিয়াস না। মুভির প্রতিটা সিন দেখে আপনি হাসতে বাধ্য। তো চলুন আর দেরি না করে দেখে আসি শেষমেশ জ্যাকপটটা আসলে কার হাতে যায়। আমাদের আজকের গল্পটা শুরু হয় 1918 সালের দিকে। আমরা একটা গরিব কৃষকের বাড়ি দেখতে পাই। হাঁস মুরগি পালন আর কৃষিকাজ করেই তার জীবন চলে। আর বলছিল, সে তার গরুকে বলছিল, তুই এত অল্প দুধ দিস কেন? দাঁড়া, তোকে বিক্রি করে এবার একটা ছাগল কিনে আনবো। তো এরপর যখন সে মাটিতে শাবল মারে ঠিক তখনই একটা কেমন যেন শব্দ হয়। প্রথমে গুরুত্ব না দিলেও পরে যখন আবারও শব্দটা হয় তখন সে আশপাশের মাটি সরিয়ে দেখে সেখানে একটা হাড়ির মতো কিছু একটা চকচক করছে। তারপর সে ওই হাড়িটা উঠিয়ে নেয় আর সেটাকে পরিষ্কার করতে শুরু করে। ঠিক তখনই একটা বাচ্চা আসে দুধ নেওয়ার জন্য। তখনও সে দুধ দোয়ায়নি। যেহেতু একটা নতুন হাড়ি সে পেয়েছে তাই সে ওই হাড়িতে দুধ দোহায়। তারপর সেই হাড়ি থেকে যতটুকু দুধ ওই মেয়েটা নিতে এসেছিল সেইটুকু দিয়ে বাকি দুধটুকু হাড়িতে রেখেই সে আবার কাজে নেমে পড়ে। তো সে খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ করে সে দেখে তার পায়ের কাছে দুধ গড়িয়ে আসছে। এরপর সে যখন মাথা উঁচু করে বিষয়টা দেখে তখন তো তার চক্ষু একদম ছানা বড়া হয়ে যায়। সে দেখে হাঁস ধাক্কা দিয়ে হাড়িটা ফেলে দিয়েছে, কিন্তু তারপরেও হাড়ি থেকে দুধ পড়েই চলেছে। এরপর সে ওই হাড়ি থেকে অন্য পাত্রগুলোতে দুধ ঢালে। প্রতিটা পাত্র ভরে যায় কিন্তু হাড়ি থেকে আর দুধ শেষ হয় না। কি একটা ভুতুড়ে কাণ্ড বলেন। সে বুঝতে পারে না আসলে কি হচ্ছে। এরপর যখন সে হাড়িটাকে একেবারে উপর করে তখন দেখে দুধ শেষ হয়ে যাচ্ছে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই হাড়িতে আবারও দুধ ঢালে আর অন্য পাত্রে ঢালতে শুরু করে। যথারীতি সব পাত্র আবারও ভরে যায় কিন্তু দুধ আর শেষ হয় না। এবার পান্নাই খুব ভালো করে বুঝে যায় এটা কোনো সাধারণ হাড়ি নয়, এটা একটা জাদুর হাড়ি। এর মধ্যে যাই রাখা হোক না কেন তা আর শেষ হবে না। তো এই হাড়িটা পান্নায়ের ভাগ্য একেবারে বদলে দেয়। দেখতে দেখতে সে অনেক বড় লোক হয়ে যায়। তার এমন পরিবর্তন দেখে মানুষের মধ্যে আর চোরদের মধ্যে আগ্রহ জন্মে যে কি এমন জিনিস সে পেয়েছে যার কারণে একজন দুধওয়ালা এত বড় লোক হয়ে গেল। তো একদিন দুজন চোর এটা জানার জন্য আর চুরি করার জন্য তার বাড়িতে ঢোকে। ওই দিন পান্নাই বাড়িতে ছিল না। সেই সুযোগে তারা তার ঘরে ঢুকে সিন্দুক খোলে। সিন্দুক খুলে তারা একটা হাড়ি দেখতে পায়। দুই চোরের মধ্যে একজন বলে, হাড়ি নিয়ে আর কি হবে? তখন আরেকজন বলে, এটা যদি কোনো সাধারণ হাড়ি হতো তাহলে নিশ্চয়ই সিন্দুকের মধ্যে আটকে রাখতো না। এরপর তারা যখন হাড়িটা নিয়ে বের হয়ে যাবে তখন কিছু একটা সঙ্গে ধাক্কা লেগে একটা শব্দ হয় আর সেই শব্দে প্রহরীরা জেগে ওঠে। তখন প্রহরীরা তাদেরকে তাড়া করে। যার হাতে হাড়িটা ছিল তার গায়ে বাড়ি লাগায় তার হাত থেকে হাড়িটা নদীতে পড়ে যায়। চোর ধরা পড়ে ঠিকই কিন্তু পান্নায়ের সেই জাদুর হাড়িটা নদীতে ভেসে যায়। এরপর গল্প চলে যায় 1999 সালে। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে রাহুল। বাবা মা দুজনেই চাকরি করে। একদিন তারা দুজন অফিস থেকে ফিরে দেখে তাদের ছেলে রাহুল একটা গাছ নিয়ে ঘরের মধ্যে বসে আছে। তার বাবা যখন তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এরকম গাছ নিয়ে বসে আছো কেন? তখন রাহুল বলে, এটা কোনো সাধারণ গাছ নয় বাবা, এই গাছ থেকে 1 সপ্তাহ পর টাকা জন্মাবে। তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে একটা গাছ থেকে কোনোভাবেই টাকা জন্মাতে পারে না। তখন রাহুল তাকে বলে, তুমি তাহলে জানোই না বাবা, কিছুদিন পরে দেখতে পাবে যখনই গাছ থেকে টাকা জন্মাবে তখন তুমি আমার কাছ থেকে প্রতিদিন হাত খরচের টাকা চাইবে। তো তার বাবা তাকে বলে, আচ্ছা ঠিক আছে, গাছটাকে এখন একটা সাইডে রেখে দে। কিন্তু রাহুল তাকে বলে, না না না, বাবা বলেছে গাছটাকে একদম বাড়ির মাঝখানটাতে রাখতে। তো যাই হোক, এরপর আমরা এই গ্রামের রাইস মিলের মালিক রায়পাকে দেখতে পাই। সে একটা বেঞ্চে বসে বসে সিগারেট খাচ্ছিল। তখন একটা লোক এসে তাকে জিজ্ঞাসা করে, আরে আপনার এই অবস্থা কেন? আপনি এভাবে এখানে বসে আছেন কেন? তখন লোকটা তাকে বলে, কি আর বলবো, এত বড় লোক হয়েও আমার ছেলে মেয়েরা আমাকে পাত্তা দেয় না। ভাবছি তাদেরকে একটা শিক্ষা দেব। তুই একটা কাজ করতো, এলাকায় ছড়িয়ে দে আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, দেখি আমার ছেলে মেয়েরা কি করে। লোকটা তখন তাকে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি পুরো গ্রামে খবর ছড়িয়ে দিচ্ছি। এটা বলে সে জোরে জোরে বলতে থাকে, আরে কে কোথায় আছো? রায়পা ভাই মারা গেছে। এই কথা শুনে রায়পা বলে, যা শালা, ওরে বললাম কি আরো করলোটা কি। এদিকে সেখানে এক টুকটুকি
বাবা কিছু একটা করছিল। রায়পা যখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, তখন সে বলে আমি একটা নতুন মন্ত্র শিখেছি, সেটা চায়ের উপরে ট্রাই করছি। তখন রায়পা বলে এখানে জলজান্ত আমি বসে আছি আর তুই কিনা চায়ের উপরে টেস্ট করছিস, আমার উপরে টেস্ট কর। তখন সেই টুকটুকি বাবা বলে কাকু, মন্ত্র যদি কাজ করে তাহলে কিন্তু যা খুশি তাই হয়ে যেতে পারে। রায়পা বলে আরে তাতে তোর সমস্যা কি, তুই কর। টুকটুকি বাবা যখন মন্ত্র পড়ে রায়পার উপরে, তখন তো ঘটে যায় অন্য একটা ঘটনা। রায়পা মানুষ থেকে একটা গরুতে পরিণত হয়ে যায়। বুঝছেন অবস্থাটা। এদিকে রাহুল গাছের টাকার আশায় তার বাবা মাকে বিরক্ত করে। শুধু তাই নয়, সে খাবার খায় ওই গাছের সামনে বসে, আবার ঘুমায়ও গাছের সামনে। এক কথায় সে সারাক্ষণ গাছ নিয়েই পড়ে থাকে। একদিন সকালে রাহুলের চিৎকার চেঁচামেচিতে রাহুলের বাবার ঘুম ভেঙে যায়। রাহুল আজকে খুব খুশি, কেননা অবশেষে আজকে তার কাছে একটা 100 টাকার নোট পাওয়া গেছে। এটা দেখে ওর মা তো খুব অবাক। তখন রাহুলের বাবা তাকে বলে আরে আমি এই টাকাটা রেখেছি যেন ওর পাগলামিটা একটু কমে, কিন্তু পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। আমরা দেখতে পাই রাহুল বিরিয়ানি কাকার দোকানে এসে কাকে যেন বলছে দেখলি তো কিভাবে টাকা আদায় করলাম, কবে থেকে বিরিয়ানি খাওয়ার জন্য টাকা চাচ্ছি, দিচ্ছেই না। এবার বিরক্ত হয়ে ঠিকই দিয়েছে। তখন ওই পাশে থাকা একটা পিচ্চি বলে আইডিয়াটা কে দিয়েছে বুঝতে হবে তো। তো যাই হোক, এরপর আমরা মাসা নামের একটা মহিলাকে দেখতে পাই, আর তার পাশেই ছোট মেয়েটার নাম আকসারা। নামটা একটু কষ্ট করে মনে রাখবেন। এই মেয়েটা মাসার ছোট বোন। মাসা তাকে এই হোটেলে নিয়ে এসেছে বিরিয়ানি খাওয়ানোর জন্য, কিন্তু আকসারা তাকে বলে স্কুলের ফিস বাকি, জুতাটাও ছিঁড়ে গেছে, বিরিয়ানি না খেলে হয় না। তখন তার বোন মাসা তাকে বলে এত চিন্তা করছিস কেন, আগে খেয়ে নে, তারপরে পরেরটা দেখা যাবে। ঠিক তখনই বাইরে হঠাৎ করে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। একজন লোক হোটেলের ভিতরে এসে বলে রায়পা মারা যাওয়ার কারণে তার ছেলে এলাকায় ঝামেলা করছে। বিরিয়ানি দোকানদার বাইরের পরিস্থিতি দেখে হোটেলে থাকা সবাইকে চলে যেতে বলে। এরপর গল্প চলে যায় 2019 সালে। ট্রেন থেকে একটা ছেলে নেমে আসে। চিনতে পেরেছেন এই ছেলেটাকে? অবশ্য চেনার কথাও না, অনেক বছর পার হয়ে গেছে তো। এটা সেই ছেলেটা ওই যে টাকার গাছ লাগিয়েছিল। স্টেশন দিয়ে যাচ্ছিল, তখন স্টেশন মাস্টার তার কাছে টিকিট চায়, কিন্তু রাহুলের কাছে তো কোনো টিকিট নেই। রাহুল স্টেশন মাস্টারকে ঘুষ দিতে চায়, কিন্তু তখন পেছন থেকে কেউ একজন তাকে ডাকে রাহুল। ঠিক তখনই আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটা এসে বলে আরে রাহুল, কি করছিস বলতো। এটা বলেই সে স্টেশন মাস্টারের কাছে দুইটা টিকিট দেয়। রাহুল মেয়েটাকে চিনতে পারে না, তবে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর আকসারা তার পকেট থেকে 2000 টাকা নিয়ে নেয় আর বলে কিসের ধন্যবাদ রে, আমি দূর থেকে তোকে লক্ষ্য করছিলাম, দেখলি তো তোর 5000 টাকার কাজ 2000 টাকায় সেরে দিলাম। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটা মেলা দেখতে পাই। সেই মেলায় অনেক রকমের খেলনা আছে। সেই রাস্তা দিয়ে একটা ছোট ছেলে সাইকেলে করে ডিম নিয়ে যাচ্ছিল। হঠাৎ মেলার দিকে লক্ষ্য করতে গিয়ে কিছু একটাতে বেঁধে সে সাইকেল নিয়েই মাটিতে পড়ে যায়। বাচ্চাটা মাটিতে পড়ে কাঁদতে থাকে। একে তো ব্যথা পেয়েছে, অন্যদিকে আবার সব ডিম পড়ে ভেঙে গিয়েছে। ওই রাস্তা দিয়েই আকসারা যাচ্ছিল। সে বাচ্চাটাকে কাঁদতে দেখে বলে বাবু তুমি কেঁদো না, তুমি তোমার মহাজনকে বুঝিয়ে বলো তাহলেই তো হচ্ছে। তখন বাচ্চাটা বলে আমার মহাজন অনেক বেশি কড়া, এর আগে একবার একজন ডিম ভাঙায় তাকে অনেক কঠিন শাস্তি দিয়েছিল। এই কথা শুনে আকসারা তাকে কিছু টাকা দিয়ে বলে ঠিক আছে, তুমি তাহলে তোমার মহাজনকে ক্ষতিপূরণ দিয়ে দাও। তার দেখা দেখি সেখানে থাকা আর অনেকেই তাকে টাকা দেয়। বাচ্চাটা টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর আমরা সেই বাচ্চা ছেলেটাকে একটা জায়গায় বসে থাকতে দেখি, আর তার পাশেই বসে আছে সেই মাসা। চিনতে পেরেছেন তো? সময়ের সাথে সাথে সে কিন্তু খুব সুন্দরী হয়ে গেছে। বাচ্চা ছেলেটা বাসার দিকে টাকাটা বাড়িয়ে দেয়, এর মানে বোঝাই যাচ্ছে এই সব কিছু মাসার প্ল্যান। মাসা টাকাগুলো গুনে বলে আজ এত কম টাকা কেন। বাচ্চা ছেলেটা তার কথার উত্তরে বলে তুমি আমাকে সন্দেহ করছো, আমাকে সার্চ করে দেখো, আমার কাছে কোনো টাকা নেই। তখন সেখানে আকসারা চলে আসে। সে বলে কে কত টাকা দিয়েছে সব হিসেব আমার কাছে আছে। এই কথা শুনে বাচ্চা ছেলেটা সব টাকাগুলো বের করে দেয় আর বলে দিদি এটা কি তোমরা ঠিক করছো? তখন আকসারা বলে তুই যখন পড়ে গিয়েছিলি তখন কেউ তোকে সাহায্য না করে সবাই ভিডিও করছিল, আর তারপর সেগুলো নিজেদের অপিনিয়ন দিয়ে শেয়ার করছিল। তো তারা মজা নেবে, ভাইরাল হবে, রিল বানাবে, আর খরচ করবে না, তা কি করে হয়? আচ্ছা ভালো কথা, এই আকসারাকে চিনতে পারছেন? ওই যে বিরিয়ানির দোকানে মাসার সাথে একটা পিচ্চি মেয়ে ছিল না, এটা সেই আকসারা। আর এরা এরকম চিটিং করেই বেড়ায়। এরপর আমরা কানাই নামের একজন ডিরেক্টরকে দেখতে পাই। সে তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে।
তার মেয়ের সমস্যা হলো সে হাসে না। ডক্টর বলে যে এটা একটা রেয়ার কেস, সময়ের সাথে এটা পরিবর্তনও হতে পারে আবার নাও পারে। এদিকে আমরা রাহুলের বাড়িতে দেখতে পাই রাহুলের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তার বন্ধুও এসেছে। রাহুল তার বন্ধুকে তার গার্লফ্রেন্ড সম্পর্কে একটু উল্টাপাল্টা কথা বলে। ঠিক তখনই তার বন্ধুর গার্লফ্রেন্ড সেখানে চলে আসে আর এই সব কথা শুনে রাগে সেখান থেকে চলে যায়। তখন তার বন্ধু অনেক রেগে যায় আর রাহুলকে বলে, শালা, এত কষ্ট করে মহল্লার শেষ মেয়েটাকে পটালাম আর শালা তুই এটাও নষ্ট করে দিলি। এরপর সে কেকের 12টা বাজিয়ে দিয়ে চলে যায়। রাহুল পরিষ্কার করার জন্য ওয়াশরুমে চলে যায়। ঠিক তখনই রাহুলের গার্লফ্রেন্ড বাসায় আসে। এদিকে তখনই আবার রাহুলের বাড়িতে সেই ডুগডুগি বাবা আসে। এসে বলে, কে আছে এই বাড়িতে, আমাকে একটু সাহায্য করুন, তাহলে আপনার কল্যাণ হবে। মানুষের শব্দে গার্লফ্রেন্ড সেখানে জিনিসপত্রগুলো রেখে পালিয়ে যায়। বেচারা রাহুল কত আশা নিয়েছিল তার গার্লফ্রেন্ডের সাথে একটু ভালো সময় কাটাবে, কেননা তার বাবা মা বাইরে গিয়েছে। কিন্তু এই ডুগডুগি বাবা সেই রায়াপাকে গরু বানিয়ে দিয়েছিল। কি মনে আছে আপনাদের? রাহুল তার সাথে খারাপ ব্যবহার করে বলে সে রেগে যায় আর তাকে সরি বলতে বলে, না হলে তার অনেক খারাপ হবে এটা বলে হুমকি দেয়। কিন্তু তবুও রাহুল তাকে সরি বলে না, বরং আরো উল্টাপাল্টা কথা বলে। এজন্য ডুগডুগি বাবা তার উপর মন্ত্র পড়ে সেখান থেকে চলে যায়। এরপর রাহুল বাড়ির ভিতর ঢুকে দেখে তার গার্লফ্রেন্ড তার জন্য গিফট রেখে দিয়েছে। এটা দেখে সে যখন বক্সগুলো খোলে তখন সেখানে শার্ট প্যান্ট দেখতে পায়। তো সে প্যান্ট দেখে যখন প্যান্ট পরার চেষ্টা করে তখন পা ঢুকালে সে দেখে তার পা আর প্যান্টের ভিতরে ঢুকছে না। তখনই আমরা লক্ষ্য করি তার ভুঁড়ি গোপাল ভাঁড়ের মতো হয়ে গিয়েছে। সে গেঞ্জি পরার চেষ্টা করে কিন্তু গেঞ্জি আর গায়ে ঢোকে না। তখন সে আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলে সে যা দেখে তাতে তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। সে দেখে মনে মনে বলতে থাকে, হাই হাই, এ কি অবস্থা, এই আজব প্রাণী আবার এলো কোথা থেকে। সে তার হাত পা মাথার চুল দেখে অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে এইসব সেই ডুগডুগি বাবারই কাজ। সে ওই বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু অনেক খুঁজেও সে আর তাকে কোথাও পায় না। কত হ্যান্ডসাম একটা ছেলের কি একটা অবস্থা ভাবা যায়। যাই হোক, বাড়িতে এসে সে তার বাবার জামা কাপড় পরে নেয়। তার মনে হয় এটা হয়তো তার স্বপ্ন। এই জন্য সে তার ড্রয়িং রুমে শুয়ে পড়ে। পরের দিন সকালে তার বাবা মা এসে তাকে ওভাবে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে, আরে এই লোকটা আবার কে। তারা চোর মনে করে বাইরে থেকে দরজা আটকে দিয়ে পুলিশ ডেকে নিয়ে আসে। পুলিশ এসে তাকে উঠালে রাহুল তার বাবা মাকে দেখে বলে, বাবা তোমরা এসেছো। রাহুল তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছে সে রাহুল, কিন্তু তাতে আর কোনো লাভ হয় না, কেননা তার বাবা মা তাকে কোনোভাবেই চিনতে পারে না। আরে আর চিনবেই বা কি করে বলেন, এরকম একটা মোটাসোটা লোক তাদের ছেড়ে রাহুল হতে পারে নাকি। পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়। রাস্তায় সুযোগ বুঝে রাহুল গাড়ি থেকে পালিয়ে যায়। এখানে আমরা মাট্টা নামের একজন মেকানিককে দেখতে পাই। আকসারা আর মাসা যত গাড়ি টাড়ি চুরি করে সেগুলো তারা এখানে জমা করে আর সে সবগুলো সাইজ করে ফেলে। এই মাট্টা আবার মাসাকে খুব পছন্দ করে। মাট্টা যেহেতু তাদের কাজে সাহায্য করে তাই মাসার মন না চাইতেও এই ব্যাপারটা সহ্য করে নেয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই আনন্দরাজ নামের একজনকে। সুন্দরাম নামের একটা লোক তার শত্রু। লোকটা আনন্দের পিছে পড়ে আছে। সে তার কিছু লোককে নিয়ে গাড়িতে করে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। ঠিক তখনই গাড়ির সামনে একটা মেয়ে হাত উঠায় লিফট নেওয়ার জন্য। গাড়ি থামানে দেখা যায় এই মেয়েটা আর কেউ নয়, বরং আকসারা। আকসারা তাকে বলে, স্যার আমরা দরবারে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় বাস নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে এখানে নামতে হয়েছে, আমাদেরকে কি একটু লিফট দেওয়া যায়। তখন আনন্দ জিজ্ঞাসা করে, কে আছে তোমার সঙ্গে। আকসারা বলে, মাতা বিল্লু রানী, সে অনেক বড় মাপের সাধু। তখন সেই মাতাজিকে দেখানো হয়। কি, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন এই মাতাজি কে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, জি ঠিকই ধরেছেন, এটা সেই মাসা। এরপর তারা গাড়িতে উঠে বসে। আনন্দ মাতাজির সম্পর্কে জিজ্ঞাসা করলে মাসা তার সম্পর্কে অনেক অনেক কথা বানিয়ে বলে। সে তাদেরকে এমন ভাবে বোঝায় যেন মাতাজি খুব পাওয়ারফুল একজন মানুষ। এখানে বসে বসে সে দূরের যে কারোর কাজ করে দিতে পারে। আকসারা যখন বোঝে এরা পটে গেছে তখন সে তাদেরকে একটা শুনশান জায়গায় গাড়ি থামাতে বলে। তারা যখন নেমে যায় তখন আনন্দ মাতাজির কাছে আসে আর তাকে বলে, সুন্দরাম আমার পিছে লেগে আছে, প্লিজ আপনি এমন কিছু করুন যাতে সে শিক্ষা পেয়ে যায়। তখন মাতা ধ্যান করে বলে, তোর কাজ হয়ে যাবে বেটা, একটু সবুর কর। এরপর সে ঝোলা থেকে কি যেন একটা বের করে তাদেরকে নাকে দিয়ে শুকতে বলে, এটা দিয়েই তোমাদের শত্রুর বিনাশ হবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার